হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু লাইফ হিস্ট্রি চ্যানেল। আজকে আমরা এই ভিডিওতে অযোধ্যার রাম মন্দিরের প্রধান প্রমাণগুলো বিশ্লেষণ করে দেখব এবং অযোধ্যাতে রাম মন্দির নির্মাণের জন্য অর্থ অপচয় হয়েছে নাকি আর্থিক উন্নতি হয়েছে সেটাই দেখব এই ভিডিওর মাধ্যমে। তবে শুরু করা যাক আজকে এই অযোধ্যার রাম মন্দির পার্ট 2 ভিডিও নিয়ে। কিন্তু এর প্রধান প্রমাণ কি ছিল যা আজ অযোধ্যায় রাম মন্দির বানালেন? আপনাকে সহজে বোঝাতে চলুন অযোধ্যার রাম মন্দিরের প্রমাণ সম্পর্কে কিছু কথা বলি। আমরা এই সমস্ত প্রমাণকে দুটি ভাগে ভাগ করব। প্রথম বিভাগ হলো খণ্ডন আর দ্বিতীয় বিভাগ হলো সাহিত্যিক সূত্র। প্রথমে খণ্ডন সম্পর্কে কিছু কথা বলা যাক। এসব বিবেচনা করে সুপ্রিম কোর্ট অযোধ্যা রায়ের 5টি প্রধান প্রমাণের জন্য বিশিষ্ট হিসাবে তুলে ধরেছেন। প্রমাণ নম্বর 1, বিষ্ণুগড়ের শিলালিপি। এটি বিষ্ণুগড়ের শিলালিপি পাথর যা এএসআই বাবরি মসজিদের নিচে খুঁজে পান। এই শিলালিপি পাথরের মোট 20টি লাইন ছিল। তাতে লেখা হিন্দু পদের লাইন। এএসআই এই লাইনগুলো পড়ার সময় 19তম লাইনে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছিল এই শিলালিপির যে এটা সেই রাজার মন্দির যে হত্যা করেছিল 10 মাথার শয়তান। এখন আমি জানি যে কোনো প্রয়োজন নেই যে কাউকে এই বিষয় ব্যাখ্যা করার জন্য। ওটা কে ছিল 10 মাথার রাক্ষস আর হত্যাকারী রাজাই বা কে ছিল? আর তাই সেই কারণে সুপ্রিম কোর্ট এই প্রমাণটিকে বিশিষ্ট হিসাবে বিবেচনা করা হয়। প্রমাণ নাম্বার 2, হিন্দু বেল মসজিদ। এটা দেখো, এই মসজিদের স্তম্ভের ভেতরে একটা ঘন্টা বাঁধা ছিল। কি জঘন্য, তাই না? এই ঘন্টাটা সুপ্রিম কোর্টের কাছে হতবাক ছিল। এএসআই বিচারকদের বলেন সেখানে ইসলাম ধর্মের কোনো ঘন্টার প্রয়োজন হয় না, যেখানে হিন্দু ধর্মের বেল খুবই গুরুত্বপূর্ণ এবং আপনি বেশিরভাগ ক্ষেত্রেই মন্দিরগুলোতে ঘণ্টাটি দেখতে পাওয়া যায়। সুতরাং এই প্রমাণটি বিবেচনা করা উচিত ছিল সুপ্রিম কোর্টের দ্বারা। প্রমাণ নাম্বার 3, কলস সহ স্তম্ভ ভাস্কর্য। এখন পরবর্তী প্রমাণ একটি কালাস যা তৈরি করা হয়েছিল বাবরি স্তম্ভে এবং মোট 12টি স্তম্ভ ছিল পুরো মসজিদে, যেখানে হিন্দু দেবদেবীদের নকশা ও তাদের সম্পর্কিত ভাস্কর্য পাওয়া গেছে। প্রমাণ নাম্বার 4, মসজিদে শুধু স্তম্ভ নয়, গম্বুজের একটি পদ্মও ছিল। বাবরি মসজিদের মূল গম্বুজের মাঝখানে একটা পদ্মের মতো দেখতে লাগছিল। আবার আপনি নিশ্চয়ই জানেন যে হিন্দু ধর্মের পদ্ম আধ্যাত্মিক জ্ঞানের সাথে যুক্ত। এমনকি পদ্মের মধ্যেও দেবী লক্ষ্মীও বিরাজ করেন এবং ভগবান বিষ্ণু পদ্মের ওপর বিশ্রাম নেন। প্রমাণ নাম্বার 5, বাবরির প্রধান ফটক মসজিদ, যার ওপর স্পষ্ট রাম জন্মভূমি মন্দির লেখা ছিল। সুতরাং এইসব প্রত্নতাত্ত্বিক প্রমাণ ছিল সুপ্রিম কোর্টের সামনে, যা পরে খুঁজে পান এএসআই ধ্বংসের পর। তবে এখন সাহিত্যিক SOU এর কথা বলা যাক, যার প্রমাণ বেশিরভাগই নেওয়া হয়েছে অহিন্দুদের উৎস থেকে। আসলে সুপ্রিম কোর্ট নিজেই মুঘলদের ধর্মগ্রন্থ হিসাবে বিবেচিত করেন। সুতরাং প্রমাণ নাম্বার 1 দিয়ে শুরু। গুরু নানকজির জীবনী, জনম সখী। এতে গুরু নানকজি তার শিষ্যকে বলেন মর্দানা যখন অযোধ্যায় এলেন 1500 সালে, তিনি অযোধ্যায় সরজ নদীতে চান করেন এবং রাম জন্মভূমি মন্দির পরিদর্শন করেন। প্রমাণ নাম্বার 2, তুলসীদাসজির বই তুলসী দোহা স্নাতক। তুলসীদাসজি এই কথা বলেন যে 1528 সালে গ্রীষ্মকাল বাইরে কিছু বিদেশি হানাদারদের কাছ থেকে ভেঙেছে অযোধ্যা রাম জন্মভূমি মন্দির এবং সেখানে একটি মসজিদ নির্মাণ ছিল, আর এই সময় সেখানে অনেক হিন্দু হানাদাররা নিহত হয়, যা আবার প্রমাণ করে যে সেখানে মন্দির ছিল। প্রমাণ নাম্বার 3, বিদেশি ভ্রমণ কাহিনী। আদালতে শুধুমাত্র ভারতীয় সাহিত্য প্রমাণ ছিল না, সুপ্রিম কোর্ট রেকর্ড করেছে বিদেশি পর্যটকদের ভ্রমণ কাহিনী পছন্দ করে উইলিয়াম ফিঞ্চ এবং টিফিন ফেলার। অর্থাৎ আজকের মতোই মানুষ রেকর্ড করে ভ্রমণের সময় ভ্রমণ ব্লগ। একইভাবে পূর্ববর্তী ভ্রমণকারীরা রেকর্ড করেছে ভ্রমণ কাহিনী। তাদের ভ্রমণের সময় তারা তাদের লিখেছিলেন একটি বই।
এই ভ্রমণকারীদের মধ্যে একজন ব্রিটিশ ভ্রমণকারী ছিলেন, তার নাম উইলিয়াম ফিঞ্চ। তিনি তার বই লিখেছিলেন ভারতের প্রারম্ভিক ভ্রমণ 1583 থেকে 1619 সালের মধ্যে। আর যখন তিনি অযোধ্যায় বেড়াতে গিয়েছিলেন 1608 সালে, তিনি উল্লেখ করেছিলেন যে তিনি একটি জায়গায় গিয়েছিলেন রামকোট বলে, এবং তারপর তিনি দেখলেন যে সেখানে একটি দুর্গ আছে যাকে বলে রামচন্দ্রের দুর্গ। এর কিছু ধ্বংসাবশেষ এখনো অবশিষ্ট রয়েছে। উইলিয়াম ফিঞ্চ আরও উল্লেখ করেছেন যে আজও কিছু ব্রাহ্মণ সেখানে তীর্থযাত্রা করেন। প্রমাণ নম্বর 4, ব্রিটিশ সরকার অফিসের নথিপত্র। ব্রিটিশ শাসনামলে ASL এর প্রথম মহাপরিচালক আলেকজান্ডার কানিংহাম সরকারিতে নথিতে বলা হয়েছে অন্ধ্রপ্রদেশের যে অযোধ্যার জন্মস্থানে যেখানে বিশাল মন্দির নির্মিত ছিল। 1886 সালে একটি মামলা দায়ের করা হয় ফরিদাবাদ জেলার বিচারক কর্নেল JE এর স্বামীর, যার মধ্যে মহন্ত রঘুবীর দাস জি তাকে একটি মন্দির নির্মাণের জন্য অনুরোধ করেন, যেখানে তারা ইতিমধ্যে উপাসনা করত। এই অনুরোধে বিচারক স্বামী যা ব্যক্তিগতভাবে সেখানে যান তদন্ত করতে। তদন্তে তিনি লিখেছিলেন যে দুর্ভাগ্যবশত মসজিদটি নির্মিত হয়েছিল হিন্দুদের পবিত্র স্থানে। এখন প্রমাণ সংখ্যা 5 সম্পর্কে কথা বলা যাক। নাতনির লেখা চিঠি। মুঘল রাজা ঔরঙ্গজেব 1707 সালে ঔরঙ্গজেবের নাতনি মুসলিম রাজাদের আদেশ দিলেন আক্রমণাত্মকভাবে ধর্মীয় কর হিন্দুদের ওপর প্রয়োগ করতে এবং তাদের মূর্তি পূজা বন্ধ করতে। একইভাবে মুঘল রাজারা 3টি ধ্বংস করেছিলেন প্রধান মন্দির, যেমন অযোধ্যার রাম মন্দির, কাশীর বিশ্বনাথ মন্দির এবং মথুরার কৃষ্ণ মন্দির। এই চিঠি অনুসারে সুপ্রিম কোর্ট বইটি ভেঙে দিয়েছে মুঘল যুগের ইসলামী লেখক নাসির বাহাদুর শরীফা-ই-চাহালম। এইভাবে সুপ্রিম কোর্টকে মোট দেওয়া হয়েছিল 533টি প্রমাণ। একটি নতুন বিতর্ক এসেছে যেখানে নির্মিত হচ্ছে রাম মন্দির। বর্তমান বিরোধীদের দ্বারা বলা হয়েছে ক্ষমতাসীন দলের অর্থের অপচয় করেছে। আপনি ক্ষুধার্ত হলে আপনাকে যেতে হবে মন্দিরে, কিন্তু এখানে একটি আকর্ষণীয় বিষয় আছে। এই মন্দির নির্মাণের জন্য অর্থ আছে, কিন্তু সেই অর্থ মানুষের কাছ থেকে আসে না আসে সরকারের কাছ থেকে। তাই এখন প্রশ্ন জাগে, তাহলে কার টাকায় এই মন্দির নির্মিত? প্রকাশিত একটি রিপোর্ট অনুযায়ী বিশিষ্ট হিন্দি নিউজ আউটলেটে আমার উজালা, যা রাম মন্দির নির্মাণের মোট আনুমানিক খরচ আগেই ছিল 900 কোটি টাকা, কিন্তু মানুষের মাধ্যমে 3600 কোটি টাকা বেশি অনুদান এসেছে, যার কারণে শ্রীরাম জন্মভূমি ভরসা এবং খুব স্মার্টভাবে তার অর্থ বিনিয়োগ করেছে 3টি ব্যাংক, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এবং ব্যাংক অফ বরোদা বিনিয়োগের জন্য। তারপর সেই টাকাগুলো সুদ সমেত ব্যাংকে রাখা হয়েছে। এই পুরো মন্দিরটি এই টাকা দিয়ে তৈরি করা হয়েছে। সরকারের 1 টাকাও লাগেনি এই পুরো মন্দির তৈরির কাজে। আর এখানে কোনো দানের টাকা ব্যবহার করা হয়নি, কিন্তু আজ সব বিরোধী দলের নেতারা এটাকে অর্থের অপচয় হিসাবে ধরছে। আসলে এই মন্দিরটিকে অনেকে আনতে যাচ্ছে দেশের অর্থনীতির টাকা দিয়ে, আর আসতেও শুরু করেছে। রাম মন্দিরের কারণে তাজ, ব্যাডিসন, ITC মতো 5 তারকা হোটেল রয়েছে অযোধ্যার উদ্বোধনের সময়। দ্য কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স অনুমান করে যে রাম মন্দিরের কারণে 1 লাখ কোটি টাকার ব্যবসা হবে অযোধ্যা থেকে। একটি ইকোসিস্টেম তৈরি করা হবে। ইতিমধ্যে 20,000 লোক চাকরি পেয়েছে রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার জন্য। আসলে আমিও যখন এই বিষয় নিয়ে গবেষণা করছিলাম তখন আমিও শোকাগ্রস্ত ছিলাম। 22 তারিখের জানুয়ারি মাসে যে কোনো হোটেলে 1 রাত থাকার হার অযোধ্যায় 20,000 টাকারও কম। আজ এই মন্দিরের কারণে অযোধ্যা বিমান, মহাসড়ক এবং অনেক মেগা প্রজেক্টরও তৈরি হয়েছে, যার কারণে সার্বিক উন্নয়ন হয়েছে যে অঞ্চলগুলিতে। তাই বন্ধুরা, এখন আমি আপনাকে জিজ্ঞাসা করি, আপনার মতামত কি? এই পুরো ব্যাপারটা কমেন্টে আমার সাথে শেয়ার করবেন। আপনাদের যদি এই পুরো ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন।
দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে।